আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন প্রকার হিসাব কোনটা কোথায় বসে আজকে অনেকগুলি হিসাব আজকে আলোচনা করার চেষ্টা করব, প্রায় 100টির অধিক। তো আজকের ক্লাসটি বেসিকের জন্য খুব গুরুত্বপূর্ণ, বেসিক স্ট্রং করার জন্য। যেমন বিক্রয় হিসাবটা কি? তো বিক্রয় হিসাব মূলত আয়। বিক্রয় হিসাব একটি আয়। তো আয় যদি হয় তাহলে আমরা যখন রেয়ামিল প্রস্তুত করব তখন রেয়ামিলের কোথায় বসবে? এই যে রেয়ামিলের ছক অঙ্কন করে দেখাইলাম, রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে, কারণ আয় রেয়ামিলের ক্রেডিট দিকে বসে। আবার আমরা যখন এই রেয়ামিল থেকে বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন বিশদায় বিবরণীতে বিক্রয় হিসাব লিখতে হবে আয় পাশে। ওই যে আমরা মোট মুনাফা নির্ণয় করি না, সবার আগে বিক্রয় লিখব মাঝখানের ঘরে, বিশদায় বিবরণীতে যাবে, কিন্তু মোট মুনাফা নির্ণয়ের সময় সবার উপরে লিখব। এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যায়, বিক্রয় বাট্টা বাদ যায়, তাই না? অলিখিত বিক্রয় থাকলে যোগ হয়। তো আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। পরের প্রশ্ন, বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরতটা মূলত বিপরীত আয় হিসাবে গণ্য হয়। বিপরীত আয় বিক্রয় ফেরতটা, কারণ বিক্রয় থেকে বিয়োগ হয় এবং বিক্রয় ফেরত দ্বারা বিক্রয়ের পরিমাণ কমে, তাই বিক্রয় ফেরত রেয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। বিক্রয় রেয়ামিলের ক্রেডিটে বসে, বিক্রয় ফেরত ডেবিটে বসে। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, তখন বিশদায় বিবরণীতে বিক্রয় যেখানে লিখব, মাঝখানের ঘরে বিক্রয়টা লিখব, সেখান থেকে বিক্রয় ফেরত বিয়োগ করতে হবে। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ হয় বিশদায় বিবরণীতে, কিন্তু রেয়ামিল যখন প্রস্তুত করব তখন ডেবিট দিকে বসবে। পরের প্রশ্ন, বিক্রয় বাট্টা কি এবং কোথায় লিখতে হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রায় আমি 100টার অধিক হিসাব কোনটা কোথায় বসে বিস্তারিত আলোচনা করব। তাই আজকে ক্লাসটি যে ভালো মতো দেখবে সে 100টার অধিক হিসাব শিখতে পারবে, মানে হিসাব বিজ্ঞানের বেসিক স্ট্রং হয়ে যাবে। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। তাই তোমরা যারা আমার ক্লাসটি করতেছো তারা অন্যান্যদের কাছে শেয়ার দেওয়ার পাশাপাশি আমি অনেক কষ্ট করে এই ক্লাসটি বানিয়েছি, তোমরা সাবস্ক্রাইব করবে আশা করি আমার চ্যানেলটি। বিক্রয় বাট্টা কি? বিক্রয় বাট্টা সাধারণত রেয়ামিলের ডেবিট দিকে বসে। বিক্রয় বাট্টা কিন্তু রেয়ামিলের ডেবিটে বসে, বিক্রয় ক্রেডিটে, বিক্রয় বাট্টা ডেবিটে। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন বিক্রয় থেকে বিক্রয় বাট্টা বিয়োগ করে লিখব। বিষয়টা আবার বলতে লক্ষ্য করি, আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন এই বিক্রয় থেকে বিক্রয় বাট্টা বিয়োগ হবে, বিক্রয় ফেরত বিয়োগ হবে ফাইনাল অ্যাকাউন্ট করার সময়। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা কি? প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য কি, তাই না? আচ্ছা, আমরা মজুত পণ্য বলতে সম্পদ বুঝি, কিন্তু সেটা সমাপনী মজুত। সমাপনী মজুত পণ্যটা সম্পদ, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় বা খরচ হিসেবে গণ্য। সেজন্য আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করি তখন কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখি। তাহলে এটি যেহেতু ব্যয়, সেজন্য রেয়ামিল যখন প্রস্তুত করব তখন প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলের ডেবিটে বসবে। প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু রেয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট করার সময় তখন বিক্রিত পণ্যের ব্যয় যেখানে লিখব তার মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য বসবে। বিশদায় বিবরণীতে তো আমরা ভাগ ভাগ করে লিখি, প্রথমে লিখি বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে লিখি পরিচালন ব্যয়, বিস্তারিত লিখি না। তো বিক্রিত পণ্যের ব্যয় যেখানে লিখব সেইখানে প্রারম্ভিক মজুত পণ্য লিখতে হবে। পরের প্রশ্ন, ক্রয় হিসাবটা কি, তাই না? তো ক্রয় হিসাব ব্যয় বা খরচ। ব্যয় যদি বলি তাহলে এটি মুনাফা জাতীয় ব্যয়, আর খরচ বললে তো বিশেষ করে খরচের মধ্যে পড়ে, যদিও এটি প্রত্যক্ষ খরচ। তো যেহেতু ব্যয়, এই ক্রয় হিসাবটা খরচ, সেজন্য আমরা যখন রেয়ামিল প্রস্তুত করব তখন রেয়ামিলের মধ্যে ক্রয় হিসাব লিখে ডেবিট দিকে টাকা লিখতে হবে। ক্রয় হিসাবে ডেবিট দিকে লিখতে হবে এই ক্রয়ের টাকা রেয়ামিলের। আবার এই রেয়ামিল দেখে যখন ফাইনাল অ্যাকাউন্ট করব, বিশদায় বিবরণী করব, তখন বিক্রিত পণ্যের ব্যয় যেখানে লিখব সেইখানে ক্রয় লিখব। ক্রয় কিন্তু প্রথম ঘরে লিখব। এখানে যে বিশদায় বিবরণী 3টা ঘর আছে, 3টা কলাম আছে, প্রথম কলামে ক্রয়ের পরিমাণ লিখব। আমি শূন্য 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 দিয়ে বুঝিয়ে দিয়েছি।
এবং এই পণ্য ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, ক্রয় বাট্টা বাদ যাবে যদি থাকে, আবার অলিখিত ক্রয় যোগ হবে যদি অঙ্কের মধ্যে থাকে, পণ্য উত্তোলন বাদ যাবে, বিনামূল্যে পণ্য বিতরণ বাদ যাবে, এগুলি বাদ যাবে। পরের প্রশ্ন, ক্রয় ফেরত বিপরীত ব্যয়। ক্রয় ফেরত হিসাবটা কিন্তু ক্রয়ের পরিমাণ কমে যায় ক্রয় ফেরত দ্বারা, সেজন্য এটিকে বিপরীত ব্যয় বলা হয়। তাই ক্রয় ফেরত রেওয়া মিলে ক্রেডিট দিকে লিখতে হয়। ভালো করে লক্ষ্য করি, ক্রয় হিসাব যেমন রেওয়া মিলে ডেবিটে বসে, আর ক্রয় ফেরত হচ্ছে ক্রয়ের বিপরীত দিকে বসবে, কারণ ক্রয় থেকে এটি বিয়োগ হয়, এটি দ্বারা ক্রয় কমে, সেজন্য ক্রেডিট দিকে লিখতে হবে। আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন ক্রয় লিখব প্রথমে বিশদায় বিবরণীতে, সেই ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ যাবে, তাই না? ভালো করে লক্ষ্য করি, ক্রয় ফেরত রেওয়া মিলের ক্রেডিটে বসে এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন বিশদ আয় বিবরণীতে ক্রয় থেকে বিয়োগ হবে। পরের প্রশ্ন, ক্রয় বাট্টা কি? তো ক্রয় বাট্টাটা মূলত ক্রয়ের বিপরীত দিকে বসবে, ক্রয় বাট্টা ক্রয় থেকে বিয়োগ হয়, সেজন্য এটিকে বিপরীত ব্যয় বলা যায়। আমরা যখন আবার অনেকে ক্রয় বাট্টাকে আয়ও বলে, তো ক্রয় বাট্টা রেওয়া মিলের ক্রেডিটে বসে। ভালো করে লক্ষ্য করি, ক্রয় বাট্টা কিন্তু রেওয়া মিলের ক্রেডিটে বসবে। ক্রয় যেমন ডেবিটে, ক্রয় বাট্টা ক্রেডিটে বসে, কারণ ক্রয় বাট্টা ক্রয় থেকে বিয়োগ হয়। কিছু কিছু আইটেম আছে যেগুলি দ্বারা যদি ডেবিটের থেকে বিয়োগ হয় তাহলে ওই আইটেমটা ক্রেডিট দিকে বসবে। যেমন ক্রয় থেকে ক্রয় বাট্টা বিয়োগ হয়, তো ক্রয় ডেবিটে, ক্রয় বাট্টা ক্রেডিটে, ক্রয় ডেবিটে, ক্রয় ফেরত ক্রেডিটে রেওয়া মিলে লিখতে হবে। এখন আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, আর্থিক বিবরণী প্রস্তুত করার সময়, সেই ক্ষেত্রে ক্রয় প্রথমে লিখব প্রথম ঘরে, সেখান থেকে ক্রয় বাট্টা বিয়োগ করব, অর্থাৎ বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বিয়োগ হবে, ক্রয় বাট্টা ক্রয় থেকে বিয়োগ হবে, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বিয়োগ হবে, ক্রয় ফেরত ক্রয় থেকে বিয়োগ হবে। এগুলো আমরা মনে রাখব। পরের প্রশ্ন, উত্তোলন হিসাব কি? উত্তোলন হিসাবটা মালিকানা সত্ত্ব, কিন্তু উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলনটা মালিকানা সত্ত্ব, কিন্তু উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলন মূলধন থেকে বিয়োগ হয়, সেজন্য উত্তোলন ডেবিট দিকে লিখতে হয়, কারণ উত্তোলনের স্বাভাবিক জেড ডেবিট, উত্তোলনের ডেবিট জেড প্রকাশ করে রেওয়া মিলের, তাই খতিয়ান হতে এই উত্তোলনের যে হিসাব সেটি ডেবিট দিকে বসবে। এখন এই উত্তোলন আর্থিক বিবরণীতে কোথায় লিখতে হবে, তাই না? আর্থিক বিবরণীতে আমরা যে মালিকানা সত্ত্ব লিখব, সে মালিকানা সত্ত্ব হতে মূলধন লিখব প্রথমে, মূলধন থেকে উত্তোলন বিয়োগ হবে। মূলধন থেকে উত্তোলন বিয়োগ হয়, পণ্য উত্তোলন বিয়োগ হয়, মূলধন থেকে নিট ক্ষতি বিয়োগ হয়, তাই না? আর নিট লাভ হলে যোগ হয়, অতিরিক্ত মূলধন মূলধনের সাথে যোগ হয়, এগুলো তো আমরা জানি। পরের প্রশ্ন, জীবন বীমা কি? আচ্ছা, জীবন বীমাটা কিন্তু মালিকানা সত্ত্ব। কেন মালিকানা সত্ত্ব? জীবন বীমা কিন্তু এক প্রকারের উত্তোলন, কারণ এই জীবন বীমাটা মালিকের জন্য জীবন বীমা, ব্যবসার কোনো জীবন হয় না। ব্যবসার জন্য জীবন বীমা হয় না, ব্যবসার জন্য পণ্য বীমা হয়, অগ্নি বীমা হয়, নৌ বীমা হয়, কিন্তু জীবন বীমা মালিকের জীবনের জন্য বীমা, সেই জন্য এটি উত্তোলন, আর উত্তোলনটা মালিকানা সত্ত্বের অংশ। তো জীবন বীমা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। উত্তোলন যেমন রেওয়া মিলের ডেবিটে, জীবন বীমাও রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। এবং আমরা যখন বিশদায় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট, তখন মূলধন থেকে জীবন বীমা বাদ যাবে। মূলধন থেকে যেমন উত্তোলন বিয়োগ হয়, অনুরূপভাবে মূলধন থেকে জীবন বীমাও বিয়োগ হবে, কারণ জীবন বীমা এক ধরনের উত্তোলন হিসেবে গণ্য। পরের প্রশ্ন, আয়কর। আচ্ছা, আয়করটাও কিন্তু উত্তোলনের মধ্যে পড়ে, তাই এটি মালিকানা সত্ত্ব। এখন অনেকের মনে হতে পারে কেন আয়কর উত্তোলন, তাই না? আয়কর হচ্ছে মালিকের আয়ের উপরে কর দেওয়া হয়, সেজন্য এটি মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যে পড়ে। আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন জীবন বীমা ডেবিট দিকে বসবে।
জীবন বিমা, আয়কর, উত্তোলন, এগুলি সব উত্তোলনের মধ্যে পড়ে। তা উত্তোলন ডেবিটে, আবার জীবন বিমা এবং আয়কর এইগুলিও ডেবিট দিকে বসবে রেওয়া মিলের। আর এই রেওয়া মিল দেখে যখন আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব, তখন মূলধন থেকে আয়কর বাদ যাবে। প্রথমে মূলধন লিখব, তারপর আয়কর বিয়োগ করব। মূলধন থেকে আয়কর বিয়োগ করে দেখাবো। পরের প্রশ্ন, মূলধন কি? মূলধনটা মালিকানা সত্ত্ব, এবং মূলধন খাস মালিকানা সত্ত্ব, এর কোনো ভেজাল নাই, তাই না? মূলধন হচ্ছে একদম পিওর মালিকানা সত্ত্ব। আচ্ছা, ব্যবসায় মালিকের যেটি বাড়ি থেকে নিয়ে আসে সেটি মূলধন। মূলধনটা মালিকানা সত্ত্ব, মূলধনের স্বাভাবিক জের ক্রেডিট তার রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। মূলধন রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে, কারণ মূলধনের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। এবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে, তখন মূলধন কোথায় বসবে? তখন মালিকানা সত্ত্ব অংশে মূলধন বসবে, এবং এই মূলধনে থেকে এই উত্তোলন বাদ যাবে, নিট ক্ষতি বাদ যাবে, নিট লাভ থাকলে যোগ হবে, পণ্য উত্তোলন বাদ যাবে, অতিরিক্ত মূলধন থাকলে যোগ হবে, এগুলি করতে হবে। অতিরিক্ত মূলধনও মালিকানা সত্ত্ব। কিছুক্ষণ আগে যে মূলধন লেখা ছিল ওটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, আর ব্যবসার মাঝামাঝি বা অন্য কোনো সময়ে যদি মূলধন নিয়ে আসে তাহলে সেটি অতিরিক্ত মূলধন হয়। অতিরিক্ত মূলধন মালিকানা সত্ত্ব, তাই রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে। মূলধন, অতিরিক্ত মূলধন এগুলি রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে, এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন মূলধন এর সাথে অতিরিক্ত মূলধন যোগ করব। মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে এই আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্ব অংশে। সাধারণ সঞ্চিতি, দারুণ একটি প্রশ্ন। সাধারণ সঞ্চিতিটাও কিন্তু মালিকানা সত্ত্ব। সাধারণ সঞ্চিতি মালিকের টাকা, মালিকের নিজস্ব টাকা, নিট লাভের একটা অংশ দ্বারা তহবিল তৈরি করা হয়, সেটি হচ্ছে সাধারণ সঞ্চিতি, এবং মালিক এই টাকাটা পায়, সেজন্য এটি মালিকানা সত্ত্ব। আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন সাধারণ সঞ্চিতি হিসাব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। যেহেতু এটি মালিকানা সত্ত্ব তাই ক্রেডিট দিকে বসবে, এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় সাধারণ সঞ্চিতিটা মালিকানা সত্ত্ব, মূলধন যেখানে লিখব সাধারণ সঞ্চিতির সেখানে লিখব, লিখে মালিকানা সত্ত্ব নির্ণয় করব। তো মূলধন যেখানে লিখব আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণ সঞ্চিতি সেইখানে লিখব, কারণ সাধারণ সঞ্চিতিটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। পরের প্রশ্ন, সঞ্চিতি তহবিল। সঞ্চিতি তহবিল আর সাধারণ সঞ্চিতি এক। সঞ্চিতি তহবিলও রেওয়া মিলে ক্রেডিট দিকে বসবে। আমি আবার বলছি, লক্ষ্য করি, সঞ্চিতি তহবিল আর সাধারণ সঞ্চিতি এক। সাধারণ সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিটে বসে, আবার সঞ্চিতি তহবিলও রেওয়া মিলের ক্রেডিটে বসে, কারণ এটি হচ্ছে মালিকানা সত্ত্ব। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন মূলধন যেখানে বসবে সেইখানে এই সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল লিখে দুটো যোগ হবে। মূলধনের সাথে সঞ্চিতি তহবিল এবং সাধারণ সঞ্চিতি বসে, আর মূলধন থেকে বিয়োগ হয় উত্তোলন বিয়োগ হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি, তহবিল, নগদ তহবিল কি? দারুণ একটি প্রশ্ন। তো নগদ তহবিল হচ্ছে সম্পদ, এবং এবার খাস সম্পদ, এর কোনো ভেজাল নাই, ভেজালবিহীন সম্পদ নগদ তহবিল, তাই না? নগদ তহবিল যেহেতু সম্পদ, এটি চলতি সম্পদ, তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন নগদ তহবিল ডেবিট দিকে লিখতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, এই নগদ তহবিল আমরা যে ডেবিট দিকে লিখলাম, মাঝে মাঝে তো নগদ তহবিল রেওয়া মিলে বসে না। হ্যাঁ, ঠিক বলেছ, কিছু কিছু ক্ষেত্রে রেওয়া মিলে নগদ তহবিল বসে না, সেটি হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, এগুলি রেওয়া মিলে বসে না, সমাপনীটা বসে। এখন নর্মালি যে নগদ তহবিল দেওয়া থাকে এটা সবসময় সমাপনী নগদ তহবিল হয়, তাই ডেবিট দিকে বসবে রেওয়া মিলের নগদ তহবিল সম্পদ হিসেবে। আর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে লিখব নগদ তহবিল। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এগুলি তো আমরা ভাগ ভাগ করে লিখি, তাই না? বিনিয়োগ, অলিক সম্পদ, তাহলে চলতি সম্পদ যেখানে লিখব সেই অংশে নগদ তহবিল বসবে।
নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, এইগুলি চলতি সম্পদের মধ্যে পড়ে। ব্যাংক জমা, ব্যাংক জমা হচ্ছে এটাও সম্পদ, ব্যাংক জমা সম্পদ। ব্যাংকে আমার জমা আছে, তাহলে এটা আমার সম্পদ এবং চলতি সম্পদ। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন ব্যাংক জমা লিখে রেওয়ামিলের ডেবিট দিকে টাকা লিখব, ব্যাংক জমা লিখে রেওয়ামিলের ডেবিট দিকে টাকা লিখব। এবং এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় সম্পদ পাশে, চলতি সম্পদ পাশে ব্যাংক জমা, হাতে নগদ এইগুলি বসে। ব্যাংক জমা, হাতে নগদ, নগদ তহবিল, অগ্রিম ব্যয়, তারপরে হচ্ছে কি যে ওই সমাপনী মজুদ পণ্য, অব্যবহৃত মণিহারি, তারপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, এগুলি সবই চলতি সম্পদ। পরের প্রশ্ন, অগ্রিম বীমা কি? অগ্রিম বীমা সম্পদ। আচ্ছা, বীমা হচ্ছে খরচ, আর খরচ যদি অগ্রিম থাকে সেটি সম্পদ হয়। খরচ অগ্রিম থাকলে সম্পদ হয়, সেজন্য অগ্রিম বীমা সম্পদ। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন রেওয়ামিলের অগ্রিম বীমা নাম লিখে, যেহেতু এটি সম্পদ তাই ডেবিট দিকে টাকা লিখতে হবে। অগ্রিম বীমা যেহেতু সম্পদ তাই রেওয়ামিলের ডেবিট দিকে টাকা বসবে। অগ্রিম বীমা, অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম মজুরি, এগুলি সবই সম্পদ, সম্পদ পাশে বসবে, এগুলি চলতি সম্পদ। অগ্রিম ব্যয় সম্পদ। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদ অংশে অগ্রিম বীমা লিখতে হবে। অগ্রিম বীমা চলতি সম্পদ। পরের প্রশ্ন, অগ্রিম ভাড়া কি? আচ্ছা, অগ্রিম বীমা যদি চলতি সম্পদ হয় তো অগ্রিম ভাড়াও কিন্তু সম্পদ। যে কিছুক্ষণ আগে বললাম অগ্রিম ব্যয় সম্পদ হবে, ব্যয় যদি অগ্রিম থাকে তাহলে সম্পদ হয়। পরের প্রশ্ন, এখন অগ্রিম ভাড়া যেহেতু সম্পদ তাই রেওয়ামিল তৈরি করার সময় ডেবিট দিকে টাকা লিখতে হবে। অগ্রিম ভাড়া সম্পদ, তাই সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন অগ্রিম ভাড়া চলতি সম্পদ অংশে লিখতে হবে, চলতি সম্পদ পাশে অগ্রিম ভাড়া লিখতে হবে। পরের প্রশ্ন, অগ্রিম বেতন। অগ্রিম বেতন ও চলতি সম্পদ। ব্যয় যদি বকেয়া থাকে তাহলে সেটি দায় হয়, ব্যয় যদি অগ্রিম থাকে তাহলে সেটি সম্পদ হয়। তো যেহেতু অগ্রিম বেতন সম্পদ তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন অগ্রিম বেতন বলে সম্পদ ডেবিট দিকে বসে, তাই অগ্রিম বেতনও রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদ যেখানে লিখব সেইখানে এই অগ্রিম বেতন লিখতে হবে। চলতি সম্পদ যেখানে লিখব সেইখানে এই অগ্রিম বেতন লিখতে হবে। অগ্রিম মজুরি কি? অগ্রিম মজুরি কিন্তু সম্পদ, অগ্রিম মজুরি চলতি সম্পদ। তাই যেহেতু এটি সম্পদ তাই রেওয়ামিলের ডেবিট দিকে লিখব, তাই না? অগ্রিম মজুরি চলতি সম্পদ তাই ডেবিট দিকে লিখব এবং এটি আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদের মধ্যে লিখব। এগুলো একটু সহজ, সেজন্য আমি দ্রুত বলছি। অগ্রিম কমিশন, এই অগ্রিম কমিশনটা মানে প্রদত্ত কমিশন, আমরা কমিশন প্রদান করেছি। আর অগ্রিম আয় যদি থাকতো, কমিশন যদি আয় অগ্রিম হতো তাহলে তাকে বলা হয় অনুপার্জিত আয়। অগ্রিম আয়কে অনুপার্জিত আয় বলে। অগ্রিম কমিশন যেহেতু সম্পদ, এটা প্রদত্ত কমিশন হিসেবে সম্পদ হিসেবে গণ্য হবে। প্রদত্ত কমিশন ব্যয়, কিন্তু ব্যয় অগ্রিম থাকলে সম্পদ হয়, তাই রেওয়ামিলের ডেবিট দিকে লিখব। কারণ ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়, সম্পদের রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। আর আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে অগ্রিম কমিশন লিখব, চলতি সম্পদ যেখানে লিখব সেখানে অগ্রিম কমিশন লিখব। অগ্রিম শিক্ষানবিশ ভাতা, এটা কি? অগ্রিম শিক্ষানবিশ ভাতা সম্পদ। আচ্ছা, একটা কথা বলি, শিক্ষানবিশ সেলামি আয়, কিন্তু শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয়। তো ব্যয় যদি অগ্রিম থাকে সেটি সম্পদ হয়, সেজন্য অগ্রিম শিক্ষানবিশ ভাতা সম্পদ হিসেবে রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে।
রেওয়া মিলের ডেবিট দিকে সম্পদ হিসেবে লিখতে হবে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে অগ্রিম শিক্ষানবিশ ভাতা লিখব, চলতি সম্পদের মধ্যে। পরের প্রশ্ন, প্রাপ্য শিক্ষানবিশ সেলামি। আচ্ছা, প্রাপ্য শিক্ষানবিশ সেলামি কথাটা কি, তাই না? শিক্ষানবিশ সেলামি তো আয়, আর আয় যদি বকেয়া হয় তাকে প্রাপ্য বলা হয়। প্রাপ্য শিক্ষানবিশ সেলামি মানে কি, আয় হয়েছে এখনো পাইনি, পরে পাবো, সেজন্য এটি সম্পদ। আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন প্রাপ্য কথাটা থাকলে সেটি সম্পদ হয়, সেজন্য এটি রেওয়া মিলের ডেবিট দিকে বসবে, কারণ সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হয়, তাই ডেবিট দিকে লিখতে হবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদ পাশে প্রাপ্য শিক্ষানবিশ সেলামি লিখব। তাহলে প্রাপ্য শিক্ষানবিশ সেলামি, প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য ভাড়া, প্রাপ্য কমিশন, প্রাপ্য কথাটা থাকলেই কিন্তু সেটি সম্পদ হবে, বিষয়টি মনে রাখবো। প্রাপ্য মানে এখন পাইনি পরে পাবো, আর প্রাপ্ত যদি থাকতো প্রাপ্ত তাহলে আবার আয় হতো। প্রাপ্ত মানে পেয়ে গেছি, আর প্রাপ্য মানে পরে পাবো, এটি দেনাদারের মতো। এই যে প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য আছে তাই এটি সম্পদ, এবং রেওয়া মিলের ডেবিট দিকে লিখব। সম্পদ যেহেতু রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হয়, তা প্রাপ্য বিনিয়োগের সুদ সম্পদ, সেজন্য রেওয়া মিলের ডেবিট দিকে লিখব। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট, তখন এই চলতি সম্পদ পাশে প্রাপ্য বিনিয়োগের সুদ লিখতে হবে। প্রাপ্য বিল, প্রাপ্য ভাড়া, প্রাপ্য হিসাব, এই সবই সম্পদ, তাই রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হয় এবং চলতি সম্পদ পাশে বসে। প্রাপ্য কমিশন, এখন পাইনি পরে পাবো, তার মানে এটাও সম্পদ। প্রাপ্য কমিশন সম্পদ, তাই রেওয়া মিলের আমরা ডেবিট দিকে লিখব। প্রাপ্য কমিশন বলে ডেবিট দিকে লিখতে হবে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন প্রাপ্য কমিশন চলতি সম্পদ পাশে লিখব, চলতি সম্পদ পাশে প্রাপ্য কমিশন লিখব। প্রাপ্য উপভাড়া, আচ্ছা উপভাড়াটা কিন্তু আয়, আর আয় যদি প্রাপ্য হয় সেটি সম্পদ হয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উপভাড়া কি, তাই না? উপভাড়া হচ্ছে সাবলেট, অর্থাৎ আমি 5টা রুম ভাড়া নিয়েছি, একটা ফ্ল্যাট নিয়েছি 5 রুম বিশিষ্ট, 2টা রুম আমার প্রয়োজন হয় না, আমি কাউকে ভাড়া দিলাম, তো সেটাকে সাবলেট বা উপভাড়া বলে। সেখান থেকে যেটা পায় সেটি আয়, আর আয় যদি প্রাপ্য হয় এটি সম্পদ হয়। প্রাপ্য যেহেতু সম্পদ তাই রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে চলতি সম্পদের মধ্যে এই প্রাপ্য উপভাড়া লিখতে হবে। প্রাপ্য উপভাড়া, প্রাপ্য কমিশন, প্রাপ্য শিক্ষানবিশ সেলামি, প্রাপ্য বিনিয়োগের সুদ, এই সবগুলো হচ্ছে চলতি সম্পদ। পরের প্রশ্ন, আসবাবপত্র হিসাব কি, তাই না? দারুণ একটি প্রশ্ন, কমন একটি আইটেম, আসবাবপত্র পরীক্ষায় থাকেই। আসবাবপত্র হচ্ছে সম্পদ এবং এটি স্থায়ী সম্পদ। আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব আসবাবপত্র হিসাব বলে ডেবিট দিকে টাকা বসবে। আসবাবপত্র টাকা ডেবিটে বসে, কেন ডেবিটে বসে? কারণ এটি সম্পদ, সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন স্থায়ী সম্পদের মধ্যে আসবাবপত্র লিখব। স্থায়ী সম্পদ যেখানে লিখব সেখানে আসবাবপত্র লিখব। এই বিশেষ করে আর্থিক অবস্থার বিবরণীতে। যন্ত্রপাতি, আসবাবপত্র যেমন স্থায়ী সম্পদ, যন্ত্রপাতিও স্থায়ী সম্পদ। তাই যেহেতু এটি সম্পদ, তাই রেওয়া মিল যখন প্রস্তুত করব তখন যন্ত্রপাতির আর এক নাম মেশিন, যন্ত্রপাতির আর এক নাম কলকবজা, ডেবিট দিকে বসবে টাকা। রেওয়া মিলের ডেবিট দিকে টাকা বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অবশ্যই ইন্টারনেটে খুবই ডিস্টার্ব হচ্ছে, ইন্টারনেটে খুব ডিস্টার্ব করতেছে, আজকে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। যাই হোক, যন্ত্রপাতি হচ্ছে চলতি সম্পদ, তাই রেওয়া মিলের ডেবিট দিকে বসে। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন স্থায়ী সম্পদ পাশে যন্ত্রপাতি, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, কলকবজা এগুলি লিখতে হবে। পরের প্রশ্ন, অফিস সরঞ্জাম কি? অফিস সরঞ্জামও সম্পদ, অফিস সরঞ্জামও সম্পদ এবং এটি স্থায়ী সম্পদ।
আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন অফিস সরঞ্জাম বলে রেওয়া মিলের ডেবিট দিকে টাকা লিখব। অফিস সরঞ্জাম রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হয়, কারণ এটি সম্পদ। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদের মধ্যে বসবে, স্থায়ী সম্পদের মধ্যে অফিস সরঞ্জাম বসবে, লিখতে হবে। পরের প্রশ্ন, কম্পিউটার কি? কম্পিউটার কিন্তু অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। কম্পিউটার, টাইপরাইটার, ফটোকপি মেশিন, প্রিন্টার মেশিন, এগুলি সব অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। তো কম্পিউটার যেহেতু অফিস সরঞ্জাম সম্পদ, সেজন্য রেওয়া মিলের ডেবিট দিকে টাকা লিখতে হবে, কম্পিউটার বলে বা অফিস সরঞ্জাম বলে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন স্থায়ী সম্পদ পাশে কম্পিউটার লিখতে হবে, স্থায়ী সম্পদ পাশে, কারণ কম্পিউটার বা অফিস সরঞ্জাম স্থায়ী সম্পদ। দালান কোঠা কি? দালান কোঠাও সম্পদ, এবং দালান কোঠাটা স্থায়ী সম্পদ। দালান কোঠা কিন্তু স্থায়ী সম্পদ। তা আমরা যখন দালান কোঠা লিখব তখন রেওয়া মিলের এই দালান কোঠা নাম দিয়ে ডেবিট দিকে টাকা বলবে, রেওয়া মিলের ডেবিট দিকে দালান কোঠা বলবে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন স্থায়ী সম্পদ পাশে দালান কোঠার টাকা বলবে, স্থায়ী সম্পদ পাশে। পরের প্রশ্ন, সুনাম কি, কোথায় বসে? সুনামও কিন্তু সম্পদ, এবং সুনামটা হচ্ছে অদৃশ্য সম্পদ, দেখা যায় না কিন্তু সম্পদ। সুনামটা যেহেতু সম্পদ, সুনাম, সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন সুনাম রেওয়া মিলের ডেবিট দিকে লিখব, সুনামের টাকা রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন সুনামের নাম লিখে স্থায়ী সম্পদ পাশে টাকা বসবে। সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এগুলি সব হচ্ছে স্থায়ী সম্পদ এবং অদৃশ্য স্থায়ী সম্পদ। পরের প্রশ্ন, বিনিয়োগ কি? বিনিয়োগটাও কিন্তু সম্পদ হিসেবে গণ্য। তাই বিনিয়োগ যেহেতু সম্পদ, সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন রেওয়া মিলের ডেবিট দিকে বিনিয়োগ বসবে। বিনিয়োগ রেওয়া মিলের ডেবিট দিকে বসে। এবং বিনিয়োগ আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন বিনিয়োগ যে অংশ থাকবে সেই অংশে বিনিয়োগটা বসবে। আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় ভাগ আছে, কিন্তু প্রথমে স্থায়ী সম্পদ লিখি, তাই না? তারপর বিনিয়োগ লিখি, চলতি সম্পদ লিখি, অলিক সম্পদ লিখি। তো বিনিয়োগ অংশে বিনিয়োগ বসবে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। লগ্নি 10%। আচ্ছা, লগ্নির আর এক নাম কিন্তু বিনিয়োগ, তাই এটি সম্পদ। লগ্নির আর এক নাম হচ্ছে বিনিয়োগ। তা বিনিয়োগ তো সম্পদ হয়, তাই লগ্নিও সম্পদ। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন লগ্নি বলে ডেবিট দিকে টাকা বসবে। আবার বলছি, লক্ষ্য করি, লগ্নি হচ্ছে সম্পদ এবং স্থায়ী সম্পদ। তা যেহেতু এটি স্থায়ী সম্পদ, তাই রেওয়া মিলের এটা বিনিয়োগ দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী, স্থায়ী তো না, দীর্ঘমেয়াদী। তার সম্পদ পাশে লিখব আর্থিক অবস্থার বিবরণীর বিনিয়োগ অংশে। আর্থিক অবস্থার বিবরণী যেখানে সম্পদ লিখব, সম্পদ পাশে বিনিয়োগ নামে একটা অংশ আছে, সেই অংশে বিনিয়োগ লিখতে হবে। সঞ্চয়পত্র কি? সঞ্চয়পত্রটা বিনিয়োগের মধ্যে পড়ে, তাই এটিও সম্পদ। সঞ্চয়পত্র ক্রয়টা সম্পদ, কারণ এটি বিনিয়োগের মধ্যে পড়ে। এবং আমরা যখন এই রেওয়া মিল প্রস্তুত করব তখন সঞ্চয়পত্র বলে ডেবিট দিকে টাকা লিখব, কারণ সঞ্চয়পত্র যেহেতু সম্পদ, সম্পদ রেওয়া মিলে ডেবিট দিকে বসে। এবং আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন সঞ্চয়পত্র নামে লিখতে হবে বিনিয়োগ অংশে। আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, যে নিচে ছকে আমি দেখিয়ে দিয়েছি, বিনিয়োগ অংশে লিখব। পরের প্রশ্ন, সরকারি সিকিউরিটি কি? সরকারি সিকিউরিটিটা এক ধরনের বিনিয়োগ এবং এটি সম্পদ। সরকারি সিকিউরিটি হচ্ছে সঞ্চয়পত্র কিনে রাখি না, এটা এক ধরনের সরকারি সিকিউরিটি। সরকারের বিভিন্ন সুবিধা বা বিনিয়োগী স্কিম আমরা গ্রহণ করেছি সঞ্চয়পত্রের মতো।
তো সরকারি সিকিউরিটি নামটা যদি থাকে, এটি সম্পদ হিসেবে রেওয়া মিলে ডেবিটে বসে যদি এই আইটেমটি অঙ্কে থাকে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন বিনিয়োগ অংশে বসবে সরকারি সিকিউরিটি। বিনিয়োগ যেখানে লিখব না, সেখানে সরকারি সিকিউরিটি লিখব। পরের প্রশ্নে যাই। বিক্রয়যোগ্য সিকিউরিটি কি, তাই না? আচ্ছা, বিক্রয়যোগ্য সিকিউরিটি বলতে শেয়ার কিন্তু যখন তখন বিক্রি করতে পারি, তাহলে এটি বিক্রয়যোগ্য সিকিউরিটি বলা যায়। এবং বিক্রয়যোগ্য সিকিউরিটিটা কিন্তু সম্পদ, কারণ এটি যখন তখন বিক্রি করে এখান থেকে আমি টাকা পাবো। যেমন শেয়ার কিন্তু যখন তখন বিক্রি করা যায়, তাই এটাকে বিক্রয়যোগ্য সিকিউরিটি বলে। এবং এটি হচ্ছে রেওয়া মিলে ডেবিট দিকে বসবে, যেহেতু এটি বিনিয়োগ। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন বিনিয়োগ অংশে সরকারি বিক্রয়যোগ্য সিকিউরিটি এই বিনিয়োগ অংশে লিখতে হবে। বিনিয়োগ অংশে, বিনিয়োগ যেখানে লিখব সেখানে লিখব। পরের প্রশ্ন, প্যাটেন্ট বা ট্রেডমার্ক এগুলি সম্পদ। প্যাটেন্ট, ট্রেডমার্ক এগুলি কিন্তু সম্পদ। তো সম্পদ রেওয়া মিলে ডেবিটে বসে। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন ডেবিট দিকে লিখব। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন স্থায়ী সম্পদ অংশে এই প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এগুলো লিখতে হবে স্থায়ী সম্পদ পাশে। কপিরাইট কি? কপিরাইট হচ্ছে সম্পদ। কপিরাইট হচ্ছে, আমার নিজের লেখা বই আছে অবশ্য, এই বইয়ের আমরা কপিরাইট করে রেখেছি, এটা আমার সম্পদ। তা এটি যেহেতু সম্পদ, আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন রেওয়া মিলের ছক অঙ্কন করে কপিরাইট বলে টাকাটা লিখব ডেবিট দিকে, টাকা লিখব ডেবিট দিকে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন কপিরাইটের টাকা যেহেতু সম্পদ, তাই স্থায়ী সম্পদ পাশে বলবে। স্থায়ী সম্পদ পাশে কপিরাইটের টাকা বলবে, কারণ কপিরাইট অদৃশ্য স্থায়ী সম্পদ, এটি দেখা যায় না। কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, ইজারা সম্পত্তি এগুলি হচ্ছে অদৃশ্য সম্পদ। ভূমি ও প্রাঙ্গণ কি? ভূমি হচ্ছে সম্পদ, প্রাঙ্গণও সম্পদ। প্রাঙ্গণ উন্নয়ন এটিও সম্পদ। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রাঙ্গণ উন্নয়ন জিনিসটা কি? প্রাঙ্গণ উন্নয়ন হচ্ছে আমার মাঠ আছে, একটা মাঠ, জমির সাথে একটা মাঠ আছে। ভূমি এবং প্রাঙ্গণ উন্নয়ন দুটো সমর্থক। মানে কি, আমি একটু ভূমি হয়তো নিচু ছিল, সেটাকে উঁচু করেছি, মানে একটু উঁচা করেছি, সেখানে খরচ হয়েছে, সেটাকে বলা হয় প্রাঙ্গণ উন্নয়ন। এটি সম্পদ। তাই রেওয়া মিল যখন প্রস্তুত করব, তখন ডেবিট দিকে লিখতে হবে, কারণ সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন ভূমি ও প্রাঙ্গণ উন্নয়ন বলে স্থায়ী সম্পদের মধ্যে লিখতে হবে। ভূমি হচ্ছে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ স্থায়ী সম্পদ, যার মূল্য কখনো কমে না। এই স্থায়ী সম্পত্তির মূল্য কমে না, তাই ভূমির কখনো অবচয় হয় না, তাই না? অন্য সব স্থায়ী সম্পত্তির অবচয় হয়, কিন্তু ভূমির সাধারণত হয় না। এখন অনেক শিক্ষার্থী বলতে পারে ভূমি যদি এই ভাঙনে নষ্ট হয়ে যায়, তো সেটা তো ব্যতিক্রম, আর ব্যতিক্রম কখনো এক্সাম্পল হতে পারে না। নিষ্কর প্রিমিসেস কি? নিষ্কর প্রিমিসেস হচ্ছে সম্পদ। যে সম্পত্তির কর দিতে হয় না তাকে নিষ্কর প্রিমিসেস বলে। এবং নিষ্কর প্রিমিসেস হচ্ছে স্থায়ী সম্পদ। তাই যেহেতু এটি সম্পদ, রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। নিষ্কর প্রিমিসেস মানে কি? যে ভূমি, নিষ্কর প্রিমিসেস মানে জমি, সম্পদ, যে সম্পত্তির বা যে ভূমির বা যে জমির কোনো ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স ফ্রি প্রপার্টি। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন নিষ্কর প্রিমিসেস স্থায়ী সম্পত্তির মধ্যে বসবে। নিষ্কর প্রিমিসেস, ভূমি ও দালান কোঠা, ভূমি ও উন্নয়ন এগুলো সব স্থায়ী সম্পদ। ঘোড়া ও গাড়ি এই সবটা কি, তাই না? দারুণ একটি প্রশ্ন। ঘোড়া ও গাড়ি মানে আমার একটা প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠান আছে, ঘোড়ার গাড়ি আছে। ঘোড়া এবং গাড়ি একসাথে, ঘোড়া ও গাড়ি, এটা অবশ্যই সম্পদ। এটা অবশ্যই সম্পদ, কারণ অনেক দিনই তো আমার ঘোড়া ও গাড়ি আমি ব্যবহার করে ওইখান থেকে ইনকাম করবো, তাই না? এটা আমার সম্পদ। যেহেতু সম্পদ, সেজন্য ঘোড়া ও গাড়ি রেওয়া মিলে ডেবিট দিকে বসে।
আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন কিন্তু ডেবিট দিকে টাকা পড়বে, ঘোড়া এবং গাড়ির টাকা। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন ঘোড়া ও গাড়ি অঙ্কের মধ্যে যদি থাকে তাহলে স্থায়ী সম্পদের মধ্যে লিখব, স্থায়ী সম্পদের মধ্যে লিখব। মোটর গাড়ি, মোটর গাড়ি এটাও কিন্তু সম্পদ। মোটর গাড়ি মানে কি, আমার একটা ট্রাক আছে অথবা বাস আছে, এরকম কিছু আছে প্রতিষ্ঠানের, আমার নিজের ব্যক্তিগত হলে হবে না, প্রতিষ্ঠানের, এটি কিন্তু সম্পদ। তো মোটর গাড়ি যেহেতু সম্পদ তাই রেওয়া মিলের ডেবিটে লিখব। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন স্থায়ী সম্পদ অংশে মোটর গাড়ি লিখতে হবে, স্থায়ী সম্পদ অংশে। ডেলিভারি ভ্যান কি, তাই না? ডেলিভারি ভ্যানটাও কিন্তু সম্পদ। তো ডেলিভারি ভ্যান যেহেতু সম্পদ তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব ডেবিট দিকে টাকা বসবে, ডেলিভারি ভ্যান নাম দিয়ে ডেবিট দিকে লিখব। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন ডেলিভারি ভ্যান স্থায়ী সম্পদের মধ্যে লিখব। স্থায়ী সম্পদ যেখানে লিখব সেখানে ডেলিভারি ভ্যান লিখব, কারণ ডেলিভারি ভ্যান, মোটর গাড়ি, যন্ত্রপাতি এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 100টা প্রশ্ন আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু বিশেষ করে আজকে একটু অনেক লম্বা হয়ে যাচ্ছে ক্লাসটি, তাই আমি এই 50 পর্যন্ত আলোচনা করব, 50টি, প্রথম 50টি প্রশ্ন, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। ইজারা সম্পত্তি কি? ইজারা সম্পত্তিও কিন্তু সম্পদ, এবং ইজারা সম্পত্তি যেহেতু সম্পদ তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন ইজারা সম্পত্তি রেওয়া মিলের ডেবিট দিকে বসে। ইজারা সম্পত্তি, সুনাম, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক এগুলি সব হচ্ছে অদৃশ্য সম্পদ, দেখা যায় না। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন ইজারা সম্পত্তি স্থায়ী সম্পদ পাশে লিখব। স্থায়ী সম্পত্তি কি? স্থায়ী সম্পদ তো সম্পদ। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে স্থায়ী সম্পদ নামে কি থাকে? হ্যাঁ, অনেক সময় স্থায়ী সম্পদ নামে বলা থাকে, স্থায়ী সম্পদ লেখা থাকে আইটেম। এটা রেওয়া মিলের ডেবিটে বসবে, যেহেতু সম্পদ তাই রেওয়া মিলের ডেবিটে বসবে। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন স্থায়ী সম্পদ অংশে স্থায়ী সম্পদ লিখতে হবে, স্থায়ী সম্পদ অংশে স্থায়ী সম্পদ লিখতে হবে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময়। দায়মুক্ত সম্পত্তি কি? দায়মুক্ত সম্পত্তি মানে অনেক সময় আমরা একটা সম্পদ বন্দুক রেখে ঋণ নিই, তাহলে এটা কিন্তু দায়যুক্ত সম্পত্তি, দায়মুক্ত না। আর দায়মুক্ত সম্পত্তি হচ্ছে যে সমস্ত সম্পত্তি আমাদের কোনো দায় নেই। নর্মালি সাধারণত ম্যাক্সিমাম সম্পত্তি দায়মুক্ত সম্পত্তি, যার কোনো দায় নেই। এবং এটি যেহেতু সম্পদ তাই রেওয়া মিলের ডেবিটে বসবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন দায়মুক্ত সম্পত্তি স্থায়ী সম্পদের মধ্যে বসবে, স্থায়ী সম্পদের মধ্যে। পরের প্রশ্ন, দেনাদার বা প্রাপ্য হিসাব কি? দেনাদার বা প্রাপ্য হিসাব সম্পদ। দেনাদার বা প্রাপ্য হিসাব কমন একটি সম্পদ এবং এটি প্রায় পরীক্ষায় আসে। দেনাদার হচ্ছে যার কাছে আমি টাকা পাবো, ধারে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। আর প্রাপ্য হিসাব মানে দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব। এটি সম্পদ, আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন ডেবিট দিকে লিখতে হবে, প্রাপ্য হিসাব বলে বা দেনাদার বলে ডেবিট দিকে লিখতে হবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদ পাশে দেনাদার লিখতে হবে, চলতি সম্পদ পাশে। বিক্রয় খতিয়ানের জের সম্পদ। আচ্ছা, বিক্রয় খতিয়ানের জেরটা কি সেটা একটু বলি। বিক্রয় খতিয়ানের জের এর আরেক নাম হচ্ছে দেনাদার। বিষয়টি আবারও বলছি আমি, বিক্রয় খতিয়ানের জের এর আরেক নাম হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। মনে রাখবো বিষয়টা, বিক্রয় খতিয়ানের জের মানে দেনাদার। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন বিক্রয় খতিয়ানের জের রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হবে, বিক্রয় খতিয়ানের জের রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন
চলতি সম্পদ পাশে বিক্রয় খতিয়ানের জেল লিখব, চলতি সম্পদ পাশে। পুস্তক ঋণ কি? পুস্তক ঋণটা হচ্ছে সম্পদ। আচ্ছা, পুস্তক ঋণটাও কিন্তু দেনাদারের মধ্যে পড়ে। বিষয়টি আবার বলছি আমি, পুস্তক ঋণ দেনাদারের আর এক নাম, বিষয়টি মনে রাখবো। তো যেহেতু দেনাদার তাই এটি সম্পদ, এবং রেওয়ামিল প্রস্তুত করার সময় পুস্তক ঋণ রেওয়ামিলের ডেবিট দিকে বসবে, কারণ এটি দেনাদার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা যখন আমরা আর্থিক অবস্থার বিবরণীতে লিখব তখন কিন্তু চলতি সম্পদ পাশে বসবে। এই হচ্ছে আমাদের আজকের 50টি আলোচনা, তাই না? তো বাকিগুলি আমি পরের ক্লাসে আলোচনা করব। ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো অনেক শিক্ষার্থী একটু বোরিং ফিল করবে হয়তো বা, সেজন্য পরের ক্লাসে এই বাকি 51 থেকে 100 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।